থাকবো না, চলে যাব। কিন্তু নূতন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের পতাকা বহন করবে তারা যেন আদর্শ নাগরিক হন, সুশিক্ষিত হন এবং তাদের দেশপ্রেম যেন অসাধারণ অন্য হয়। কেন তারা মুক্তিযোদ্ধাদের সন্তান, তারা অন্য মানুষের সন্তানের চেয়ে একটু সমাজ ব্যবস্থায় যেন মাথা উঁচু করে চলতে পারে, সেই চরিত্র নিয়ে তাদেরকে বলীয়ান হতে হবে। হয়তো তাদের চলার পথে কিছু প্রতিকূল অবস্থা সৃষ্টি হবে বা হচ্ছে, কিন্তু তারপরও তাদের মনে রাখতে হবে তারা মুক্তিযোদ্ধার সন্তান। যুগ যুগ ধরে যেন মুক্তিযোদ্ধা পরিবারকে মানুষ সম্মান করে, সেইভাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, মানুষের কাছে সমাদৃত হতে হবে। মানুষ যেন বলে একজন মুক্তিযোদ্ধার সন্তান, দেখো সে কত মহান, সে কত সৎ, কত ত্যাগী, কত মানুষকে ভালোবাসে, তার চরিত্র হবে ব্যতিক্রম। তিনি যে আলাদা থাকেন, মানুষের মন জয় করতে পারেন, মানুষ যেন তাকে সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত করে, সেই বিবেকবান একজন নাগরিক তারা হয়ে মানুষের পাশে থাকবেন, দেশ সেবা করবেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা বহুদূর যাবেন এবং আমাদের স্মৃতির প্রতি তাদের যে স্মরণ করে যেন রাখে তারা, যে আমরাও ছিলাম, আমরা মুক্তিযুদ্ধ করে এসেছি, তোমরা আছো, আমরা তো চলে গেলাম, তোমরা আমাদের ভুলিও না। আমাদের অনেক দোয়া তোমাদের জন্য থাকবে, তোমরাই আমাদের পতাকা বহন করো। আমরা যা চেয়েছিলাম বাংলার মানুষের মুখে হাসি ফোটাবো, মানুষ সুখে থাকবে, নিরাপদে থাকবে, একটি আধুনিক বাংলাদেশ হবে, পৃথিবীকে বাংলাদেশের পতাকা উড়বে, মানুষ তাকেই বলবে যে বাংলাদেশের মানুষ অনেক ভালো। বাংলাদেশ আজ সমাজ ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে আজকে পৃথিবীর বুকে তারা মাথা উঁচু করে চলছে। সেইটাই আমি আশা করি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধাদের সন্তানের কাছে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি রণক্ষেত্র থেকে ফিরে এসেছি, বেঁচে থাকার কথা ছিল। আমার সেক্টর কমান্ডার ছিল তার সাথে আমি 29শে ডিসেম্বর যশোরের কাছাকাছি ঢাকায় আসার পথে আমাদের সেদিনকেও আজ স্মরণ করি। মুক্তিযুদ্ধে সরাসরি রণাঙ্গনে মেজর জলিলের নেতৃত্বে তারপরও বাড়িতে ফিরে আসার পথে রাজনৈতিক যাই হোক, আমি এরকম ঘটনা না ঘটুক কারো জীবনে, যারা বেঁচে আছে সকলে বেঁচে থাকার অধিকার আছে এবং সবাই যাতে ভালো থাকি, আল্লাহর কাছে সেই প্রার্থনা। আমার পরিচয়, আমি ABM রুহুল আমিন হাওলাদার। আমি যুদ্ধ করেছি 9 সেক্টরে, খুলনায়, খুলনার আশেপাশে, যশোরে, মংলায়। তারপরে আমরা যুদ্ধ শেষে বাড়িতে ফিরে আসি। এরপরে লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটিতে আমি ছাত্র ছিলাম। আমি পটুয়াখালী থেকে মেট্রিক পাস করেছি। আমি 1979 সনে আমি সংসদ সদস্য হিসাবে মুক্তিযোদ্ধা কোটা থেকে আমি নির্বাচিত হয়েছি। পরবর্তীকালে 81 সনে আমি উপমন্ত্রীর মর্যাদায় জুট টেক্সটাইলের দায়িত্বে ছিলাম। পরে এরশাদ সাহেব যখন দল গঠন করেন আমাকে আহ্বান করেন, আর তার সাথে আমার পূর্বপর পরিচয় ছিল। তিনি মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা ছিলেন এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে ছিলাম। তারপরে ঢাকা মহানগরের দায়িত্বে ছিলাম, তারপর তেজগাঁর দায়িত্বে ছিলাম। ওইখান থেকে মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে সিলেকশন করে এবং আমি মনোনয়ন পেয়ে আমি নির্বাচিত হয়ে আসি। তারপরে এরশাদ যখন দল করেন আমি তার দলে যোগদান করি। তিনি আমাকে বলেছিলেন যে তুমি আমার সাথে থাকো, কিন্তু যখন মুক্তিযোদ্ধা সংসদ করতাম, উনি যখন প্রধান পৃষ্ঠপোষক, বহু সংসদের সভায় তিনি গিয়েছেন এবং তিনি ভালো বাংলা বলতেন।
এবং তিনি কাছে নিয়ে আদর করতেন, আমাদেরকে স্নেহ করতেন। তার মমত্ববোধ দিয়ে আমাদের বহুদূর এগিয়ে নিয়ে গেছেন। যখন তিনি দল করলেন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি অতীতকে স্মরণ করে দেখি যে মুক্তিযোদ্ধার পাশে তিনি ছিলেন। যারা বেকার মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পরে যাদের পারিবারিক অনেক সমস্যা, খেয়ে পরেও ভালো নাই, তাদের দিকে কিন্তু তিনি তাকিয়েছিলেন। বিশেষ করে আমি কথা অবশ্যই বলবো, ইতিহাস একদিন লিখবে, তিনি বলেছিলেন মুক্তিযোদ্ধার সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। এতটুকু সম্মান দেওয়ার পরে তার ডাকে সাড়া দেওয়াটা আমার দায়িত্ব ছিল। এবং এসে আমি তার দল করি, সংসদ সদস্য ছিলাম, প্রতিমন্ত্রী ছিলাম, মন্ত্রী ছিলাম, তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য থেকে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম এবং তার মহাসচিব হিসাবে আমি 17-18 বছর দায়িত্ব পালন করেছি। এবং আজকে আমি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান। আমি এই দলে উষালগ্ন থেকেই আমি এই দলে আছি এবং সকল প্রতিকূল অবস্থার মধ্যে আমি এই দল করে যাচ্ছি। এবং দেশের মানুষের যে ভালোবাসা, যে সমর্থন আমি পেয়েছি, আমি দেশের মানুষের কাছে কৃতজ্ঞ। আমি অনেক কিছু যেতে পারি নাই ক্ষুদ্র অবস্থা থেকে, কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের দোয়া পেয়েছি, মানুষের সমর্থন পেয়েছি এবং মানুষের যে ভালোবাসার একটি উচ্ছ্বাস সমাজ ব্যবস্থায় থাকে, তাও আমার হৃদয়কে স্পর্শ করেছে। আমি বুঝতে পারি যে মানুষ আমাকে ভালোবাসে। আমি সেইভাবে চলার চেষ্টা করেছি। মুক্তিযোদ্ধা একজন, সে হবে সমাজের আদর্শ, সমাজের বিবেক। সেই অবস্থানে থেকেই আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করছি। আমি দেশের মানুষের সহযোগিতায়, আল্লাহর অসীম রহমতে আমি অনেক সম্মান নিয়ে আছি। আমি 1971 সনে দেশের এক ক্লান্তিক লগ্নে বঙ্গবন্ধু তখন কারাগারে। 26শে মার্চ অর্থাৎ 25শে মার্চ দিবাগত রাত্রে পাক হানাদার বাহিনী আমাদের বাঙালি জাতির ঠিকানা, আমাদের দেশের ক্যাপিটাল ঢাকা, সেই ঢাকার উপরে অতর্কিত তারা ঝাঁপিয়ে পড়ল। শুরু করব। 25শে মার্চ দিবাগত রাত্রে অর্থাৎ 26শে মার্চ তারা পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ল আমাদের জাতির, দেশের ক্যাপিটাল ঢাকায়, যেখানে দেশের বিবেকবান মানুষ থাকেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থাকেন, বুদ্ধিজীবীরা থাকেন, ছাত্র জনতা, শ্রমিক, যেখানে সবচাইতে বেশি বসবাস করেন, সেই গুরুত্বপূর্ণ জায়গায় তারা গভীর রাত্রে অপারেশন সার্চলাইট নামে তারা সেটাকে নিয়ে ঝাঁপাই পড়ল। রাজারবাগে বিডিআরের উপরে ঝাঁপাই পড়ল। তখন এটা ছিল এপিআর উপর ঝাঁপাই পড়ল। রাজারবাগ পুলিশের উপরে ঝাঁপাই পড়ল। তারপর রোকেয়া হল, শামসুন্নাহর হলে আক্রমণ করলো। যেখানে সামনে পেয়েছে সেই মানুষগুলো গণহত্যা এবং নির্বিচারে হত্যা করলো। পরের দিন একটা দেশের মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিল, অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিল। আমরা আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম, বঙ্গবন্ধুর নেতৃত্বে, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা ছিলাম, কিন্তু তাকে ওই রাত্রে অ্যারেস্ট করলো তারা। 25শে মার্চ রাত্রে তাকেও গ্রেপ্তার করলো। আমাদের ছাত্র জনতা যে যেখানে আশ্রয় নেওয়া সম্ভব হলো সেখানে গিয়ে আশ্রয় নিল। তারপরে আমরা অনুকরণ করলাম বঙ্গবন্ধুর ভাষণ।
যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই কথাগুলো আমাদের হৃদয়ে গঠিত ছিল এবং আমরা অনেক সাহস নিয়ে ঘুরে দাঁড়ালাম। এরপরে শুরু হলো ঢাকার বাইরে অপারেশন। আমি তখন বরিশালে। আমরা দেখলাম যে এপ্রিল মাসে সম্ভবত 23শে এপ্রিল শুক্রবার বরিশাল আক্রমণ করলো। তারপর বরিশাল দখল করলো পাখানাদের বাহিনী। সেখানেও আমাদের কিছু কিছু জায়গায় আমাদের সাথে গোলাগুলি হলো। আমাদের ছাত্র বন্ধুরা এবং পুলিশের লোক এরা ঘুরে দাঁড়ালো, কিন্তু ওদের সশস্ত্র আক্রমণ আমাদের পিছনে যেতে বাধ্য করলো। তারপরেই পটুয়াখালী 24 তারিখে তারা দখল করলো। তারা হেলিকপ্টারে সৈন্য নামালো এবং অফিস আদালত দখল করলো। ওখানে অনেক লোককে মেরে ফেললো। এরপর কিছুদিন গেল, সবাই আমরা কিভাবে এই শত্রুর মোকাবেলা করব আমরা সংঘবদ্ধ হতে থাকলাম এবং আমাদের কাছে কিছু অস্ত্র ছিল। আমাদের যারা সহকর্মী সিনিয়র তারাই এবং বিশেষ করে পুলিশ বাহিনীর থেকে এবং ইপিআর থেকে যারা চলে আসলো এবং যারা সেনাবাহিনী ছিল তারা গ্রামে এসে ছাত্রদেরকে এবং উল্লেখযোগ্য যুবকদেরকে নিয়ে তারা 10টা রাইফেল থাকলে 200 লোককে তারা একত্রিত করলো, ট্রেনিং দেওয়া শুরু করলো। এর মধ্যে আমাদের কলসকাঠি বাখরগঞ্জে 12টা জমিদার ছিল, সেইখানে হিন্দুদের উপরে অতর্কিত আক্রমণ করলো। ভোর রাত্রে গানবোট নিয়ে ঘেরাও করে ফেললো। একই দিনে 300 লোককে ওরা নির্মমভাবে হত্যা করলো। কলসকাঠি একটা ছোট্ট নদীর পানি রক্তে লাল হয়ে গেল এবং প্রত্যেকেরই নদীতে লাশ ফেলে দিল। আমাদের নদীর পাড়েই বাড়ি, অদূরেই পায়রা নদীর পাড়ে বাড়ি। আমরা সেই সবগুলির শব্দ শুনলাম এবং পরে সকালবেলা দেখলাম ডেড বডিগুলো বেঁচে যাচ্ছে। আমরা তখনই সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের জীবন বাজি রেখে এই মাতৃভূমিকে আমরা রক্ষা করব, মুক্ত করব। তখন আমরা ছোটাছুটি শুরু করলাম, কোথায় অস্ত্র আছে, কোথায় আমরা একত্রিত হব। এইভাবে আমাদের ইউনিয়নে, আমাদের উপজেলায়, সমস্ত জায়গায়। আর বঙ্গবন্ধু বলছিলেন তোমরা গ্রামে গ্রামে, বাজারে বন্দরে তোমরা সংগঠিত হও, তোমরা আওয়ামী লীগের নেতৃত্বে কমিটি করো। তো সেই কমিটি কিন্তু হয়ে গেল অটোমেটিক। উনি বলার সাথে সাথেই সবাই আমরা একটা প্রত্যেক এলাকায় একটা কমিটির আওতায় এসে গেলাম, সংগঠিত হলাম। এরপরে আমি শুনলাম যে আমার 2টি ভাই তারাও আওয়ামী লীগ করত খুলনায়, তাদেরকে ধরে নিয়ে হত্যা করলো। তাদের ডেড বডিও পেলাম না। আর যাবো যে সেরকম পরিবেশও নাই, সমস্ত জায়গায় পাকারমি, রাস্তাঘাট সব দখল করে ফেললো। তারপরে আমরা বাড়ির থেকে বের হলাম। বের হয়ে আমরা বাখরগঞ্জ থেকে দবদবি একটা জায়গা, ওখানে রাত্রি যাপন করলাম। সেখান থেকে আসলাম আমরা বাবুগঞ্জে। ওখানে তখন যুদ্ধ হয়ে গেল। এখানে বাবুগঞ্জ থানাটা লুট করে আমাদের ছাত্র যুবক বন্ধুরা তারা সেটা নিয়ে নিল এবং বিশেষ করে সেনাবাহিনীর কিছু সদস্য ছিল, তাদের নেতৃত্বে এবং এলাকায় অনেকগুলো সবাসী গ্রুপ ছিল। মজিদ খান, তারপরে কুদ্দুস মোল্লা, এরকম অনেক নাম করা লোক দাঁড়িয়ে গেল। আমরা একটা ওখানে রাত্রে আমরা কয়েকজন একত্রিত হয়ে আমি দেখলাম যে এখানে যে পরিমাণ অস্ত্র আছে তাতে আমরা ছাত্ররা বা যুবকরা এই অস্ত্র আমরা পেতে দেরি হবে, আরও অস্ত্র সংগ্রহ করতে হবে। আর আমরা ততক্ষণে ট্রেনিং নিতে পারিনি। ট্রেনিং নেওয়ার জন্য আমরা আস্তে আস্তে ভারতের পথে যাত্রা করলাম।
তখন ওখানে পয়সার হাট একটি জায়গা আছে উজিরপুরে, সেখান থেকে আমরা মধুমতি নদী দিয়ে তারপরে গোপালগঞ্জ হয়ে আমরা বামে গোপালগঞ্জ রেখে তারপরে আরপাড়া ব্রিজের নিচ দিয়ে মাগুরা এবং যশোরের মাঝখানে একটা ব্রিজ ছিল, আরপাড়া ব্রিজ। সেখান থেকে আমরা অনেক কষ্ট করে রাজাকার, মালয়েশিয়া পুলিশ এবং তারা দেখা মাত্র গুলি করে, কিন্তু আমরা নদীতে, এটা তখন মে মাস হবে হয়তো, তখন আমরা এই বৃষ্টি এসে গেছে, আমরা ওখান থেকে পার হয়ে যখন যাচ্ছি ভোরে তখন গুলি হলো এবং আমাদের সাথে লোক অনেকগুলো মারা পড়লো। আমরা তারপরও আমরা আস্থা হারাইনি। আর বাড়িতে ফিরে আসার কোনো স্কোপ নাই, কারণ অনেক পথ অতিক্রম করেছি। আর রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় পাক হানাদার বাহিনী তারা পজিশন নিয়ে আছে। আমরা সামনে যাব, মৃত্যু হলে রাস্তায় হয়ে যাক, কিন্তু ভারতে আসবো, ট্রেনিং নেব। তারপরে আমরা রাত্রে কালীগঞ্জ থানা অতিক্রম করলাম। ওখানে বাগদা বর্ডার করে একটা জায়গা আছে, সেখানে ফায়ার হলো এবং আমাদের ভারতের সৈনিকেরা তারাও অস্ত্র নিয়েছিল এবং আমাদের মেজর জলিল ওই অঞ্চলে তার মধ্যে পড়ল। যশোরে কিছু অংশ পড়ছিল, খুলনার, ওইখানে তারা মর্টার দিয়ে ফায়ার করলো। আমরা নিচ দিয়ে, দুই পাশেই গোলাগুলি হচ্ছে, কিন্তু নিচ দিয়ে নৌকায় আমরা পার হয়ে বাগদা বর্ডারে অতিক্রম করলাম। তারপর ওখানে বনগাঁ একটি জায়গা আছে, সাব ডিভিশন, সেখানে যাওয়ার পরে সেখান থেকে আমরা আমাদের ইউথ রিসিভিং ক্যাম্প ভারতে, সেখানে গিয়ে আমরা রিপোর্ট করলাম। রিপোর্ট করার পরে আমাদের মন্নান সাহেব ছিল, আমাদের খুব আপন লোক, তিনি আমাদের বাড়ির কাছেই বা তার বাড়ির কাছেই আমার বাড়ি। আমরা তার ভোট করলাম, 70 সনের নির্বাচনে আমরা তার ভোট করেছি। তো ওইটা আমরা যে কাজ করেছি ছাত্রলীগের ছেলেরা, এটা তার মনে আছে। সে এমপি, ততক্ষণে সে থিয়েটার রোডে ক্যালকাটায় অবস্থান করতেন এবং আরও আমাদের নেতৃবৃন্দ সবাই ওখানে অফিস, মুক্তিযুদ্ধের জন্য একটি স্বাধীন বাংলাদেশের কিছু অফিস ওখানেও ট্রান্সফার হইল। আমরা ওখানে গিয়ে তাদের নেতৃবৃন্দের সাথে দেখা করলাম। বিশেষ করে মান্নান সাহেবের সাথে যখন দেখা হলো, আরও অনেক কথা, কীভাবে দেখা করলাম, অনেক কষ্ট হলো, তো অনেক ঝুঁকি ছিল। উনি যাওয়ার পরে একটা সার্টিফিকেট লিখে দিল, পলতা ক্যাম্প, একটা হলো বনগাঁয়, বনগাঁ থেকে অদূরেই আমরা সেখানে গেলাম। যাওয়ার পর উনি আমাদেরকে ওই চিঠি অনুসারে ওই দিন রাত্রি আমাদেরকে বিহার চাকুলিয়ে পাঠালো। সেখানে আমাদের হায়ার ট্রেনিং হলো এবং যেতে 2 দিন লাগলো বিহারে যেতে। পথেও আমরা কিছু দুর্ঘটনার সম্মুখীন হলাম। যাই হোক, বেঁচে থাকা ছিল একটা অস্বাভাবিক ব্যাপার। যখন আমরা বিহারে পৌঁছলাম, তো ঝাড়খণ্ড প্রদেশ, এখন আগে ছিল বিহার, ওই ঝাড়খণ্ডই এখন ক্যান্টনমেন্ট। ওই ক্যান্টনমেন্টে আমাদের যাওয়ার পরে সন্ধ্যা হচ্ছে, আমার মনে হলো যে ওখানে 31টা তোপধ্বনি দিয়ে আমাদেরকে রিসিভ করলো। আমরা ওখানে আর্মির ট্রেন আসলে ভিন্ন, সেই ট্রেনিংয়ে আমাদের জন্য নিয়ে গেল আর্মির ট্রেনে। যখন রিসিভ করলো এখানে আর্মি, তখন আমাদেরকে ওই 31বার তোপধ্বনি দিয়ে আমাদের, তখন আমরা বুঝলাম যেটা আমাদের প্রতি একটা ভারতের একটা সম্মান এবং আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এইভাবে একটা ডিফেন্সের রুলস অনুসারে আমাদেরকে সেইভাবেই তারা নিচ্ছে। তো সাহস বেড়ে গেল, আস্থা বেড়ে গেল। আমরা তারপরে 6 নম্বর উইংয়ে আমরা গেলাম, সেখানে আমাদের ট্রেনিং শুরু হলো এবং আমরা জাহাজ কীভাবে উড়াইতে হবে, ফ্লোটিং মাইন দিয়ে, তারপরে এক্সপ্লোসিভ দিয়ে, তারপর ব্রিজ উড়িয়ে দেওয়া, তারপর শত্রুর সাথে যুদ্ধ করা,
এবং একটা হায়ার ট্রেনিং হলো আমাদের 3 মাস সর্বোচ্চ ট্রেনিং, হায়ার ট্রেনিং হলো। সেই ট্রেনিং নিয়ে আমরা মেজর জলিল সাহেবের ওখান থেকে পাকন দিয়া ওইখানে আমরা আসলাম। আসার পরে আমরা ওখান থেকে আমাদের অস্ত্র দিল, সব দিয়ে দিল, আমরা ভিতরে ঢুকলাম। তো রাস্তায় আমাদের কয়েক জায়গায় শত্রুর সাথে মোকাবেলা করতে হয়েছে এবং আমরা সেখানে সফলতার সাথে আমরা সুন্দরবন এসে পৌঁছলাম। এবং সুন্দরবনে ওখানে একটা জাগুয়া বাজার ছিল, সেই বাজারে আমরা ক্যাম্প করলাম। এবং বঙ্গবন্ধুর একজন আত্মীয় ছিল সম্পর্কে চাচা, সেই আমাদের ইউনিটের নেতৃত্ব দিচ্ছিল। যেহেতু বঙ্গবন্ধুর রক্ত জড়িত, আমাদের একটা আস্থা আসলো। আর ফরিদ, শেখ ফরিদ নাম শুনছো না? তো সে আমাদেরকে, বঙ্গবন্ধুর মতোই চেহারা ছিল, মস্ত এরকম, চুল ওই রকমের, দেখতে মনে হলো যে জুনিয়র বঙ্গবন্ধু, বুঝছো। আমরা খুবই উৎসাহিত। পরে ওইখানে আমাদের এখান বসেই অপারেশন হলো অনেকগুলা। ওইগুলা শেষ করে যখন আমাদের খুব কাছাকাছি এসে গেলাম, আমরা খুলনার পথে আগালাম। এবং ফুলবাড়িয়া যে একটি জায়গা আছে, অনেক তো স্বাধীনতার পড়ার জায়গা আছে, যে গাছগুলো ঝাঁঝরা হয়ে গেছে গলিতে ওদের পাখানের বাহিনীর সাথে। আমরা যাই হোক, আমরা উঠে গেলাম, শহরে প্রবেশ করে গেলাম। এটা ইতিহাসের কথা যে ঢাকা যখন মুক্ত হলো 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করলো, কিন্তু খুলনা 17-18 তারিখ লাগলো। তারপরে আমরা 2 দিন এই ফাইট হলো এবং আমাদের অনেকগুলো বাহিনী আমাদের কি বলে আশেপাশের যে থানাগুলো আছে, সমস্ত জায়গার থেকে মুক্তিযুদ্ধ আমরা ঘিরে ফেললাম। খুলনাকে ঘিরে ফেললাম। আমাদের যেখানে যে রেঞ্জ দেওয়া হতো যে এতটুকুর মধ্যে আমাদের এই কোম্পানি বা আমাদের ইউনিট থাকবে, এরকম আমরা ভাগ করে আমাদের তো মিত্র বাহিনীও আমাদের সাথে প্রবেশ করলো। তারা যখন সারেন্ডার করলো খুলনায়, তখন অনেক অস্ত্র গোলা বারুদ পাকিস্তানি আমাদের আয়ত্তে আসলো এবং সেটা নিয়েও কিছু পরে এই অস্ত্রগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, সেটা আরেকদিন বলবো। রাজনৈতিক কথা হলে পরে আমরা মেজর জলিল তিনিও এসে পৌঁছলেন। আসার পরে আমরা খুলনায় দখল নিলাম। আমাদের ক্যাম্পটা ছিল পোল্ট্রি ক্যাম্প খালেজপুরে। ওই সুলতান সাহেব ছিল ক্যাপ্টেন সুলতান, তিনি ছিলেন আমাদের এইটার চার্জে, আমাদের এই ইউনিটের চার্জে ছিলেন তিনি। ওখানে 800-900 ছিল মুক্তিযোদ্ধা। পরে আমরা জলিল ভাইয়ের সাথে দেখা করলাম এবং আমার 2টা ভাই যে মেরে ফেললো, আমার আপন বড় চাচার ছেলে, আপন মেজর চাচার ছেলে, এই কারণে আমার চাচাও ওখানে হার্ট ফেল করলো। ওখানে একটা কবরস্থান আছে, ওটাকে বলে ভুলে গেলাম, খুলনায় টুতপাড়া কবরস্থানে আমার চাচাকে দাফন করা হলো। আমরা শুনলাম, তাকে তার লাশও দেখিলাম, তখন তো যুদ্ধে, আর ভাইদের লাশও পেলাম না। কিছু লোক ধরলাম, সন্দেহ করি, কেউ কেউ বললো তারা বিহারি। পরে আমরা তখন দেশ স্বাধীন হইলো, মেরে ফেলাও যাচ্ছে না, জলিল ভাইয়ের কাছে গেলাম। সেক্টর কমান্ড বলে আইন হাতে তুলে নিও না, তোমরা থানায়। এইভাবে আমরা মানে একটা সময় অতিক্রম করেছি। তবে যুদ্ধকালীন সময় দিন কিভাবে গেল, রাত কিভাবে গেল ঠিক পেলাম না। আর মৃত্যুর কথা ভাবতাম না, ভাবতে পারিনি। আমি রাস্তায় এসে পয়সার হাটে একটা পোস্ট অফিস ছিল, যখন আসি ভারতের দিকে যাই, তখন একটা চিঠি লিখে গেলাম মায়ের কাছে। তো সেটা একটা, যে মা আমি ভালো আছি, দোয়া করবেন, আমি যেন দেশকে মুক্ত করে আবার আপনাদের কাছে আসতে পারি। এই চিঠি পরে আমি যুদ্ধের পরে যখন ফিরে আসলাম, তখন বাড়িতে দেখলাম যে চিঠিটা পড়ছে অনেক পরে। তো আমাদের স্মৃতি সবচাইতে বেদনাদায়ক যে
সাথে আমার বন্ধু মারা গেল, তারে আমরা কাঁধে তুলে নিয়ে আসবো সেই পরিবেশে। এরকম অনেকগুলো ঘটনা ঘটছে, কিন্তু এত নির্মমতা যে আত্মরক্ষা করা, আমিও হয়তো মারা যাব, এরকম বর্ষার মতো গুলি হতো। যাই হোক, এটা মিরাকেল যে বাঁচছে, সে তো ভাগ্যের বাঁচছে। সম্মুখ যুদ্ধ অনেক কঠিন, আর আমরা গেরিলা ছিলাম, হিট অ্যান্ড রান। অনেক সময় শত্রুর সামনাসামনি হতে হয়েছে, কিন্তু হিট অ্যান্ড রানটা হলো যে আমি একটা আরে দাঁড়ালাম, একটা পজিশনে দাঁড়ালাম যে শত্রু আমাকে আক্রমণ করতে পারে না, আমি তারে করতে পারবো, করে আমি পালাই যাব। এটা হইল গেরিলা। গেরিলাটা একটা ব্রিজ উড়িয়ে দিতে হবে। আমরা গেলাম, এক্সপ্লোসিভ দিয়ে ব্রিজটা, আমরা দূরের একটা ডেটোনেটর দিয়ে ওই ব্রিজটা উড়ে গেল, ফলে পাক আর্মি আর ওই এলাকায় ঢুকতে পারে না। ব্রিজটাই ছিল খুলনা এরিয়ার কথা বলছি, যে আমাদের যশোর, খুলনা, মংলা, বাগেরহাট এইসব অঞ্চলে যোগাযোগ পাখানাদার বাহিনীর বিচ্ছিন্ন হয়ে গেল। আমাদের সহকর্মীরা ওই সব অঞ্চলে যারা ছিল প্রত্যেকেই ট্রেনিংও ছিল, আর এগুলো সব করার পরে ওরা সংকুচিত হয়ে আসলো। পরে আমার মনে আছে 8ই নভেম্বর, এটা অপারেশন এক্স। এই অপারেশনটা খুব ভয়াবহ হইল। খুলনা, বরিশাল এবং চিটাগাংয়ে যত ওদের গানবোট ছিল সব আক্রমণ করা হলো, এবং নেভি, বিশেষ করে নেভি, গেরিলা নেভির এরা আর ভারতের হাই অফিসিয়ালস এবং গেরিলারা যৌথ অপারেশন ছিল। আমরা যখন আক্রমণ হয় তখন আমরা মংলায়। তো এই যুদ্ধটা ভয়াবহ ছিল, কিন্তু এইটা কিন্তু সেক্টর কমান্ডার মেজর জলিল বা ওসমানী সাহেব হয়তো জানত না। এটা ভারতের রণকৌশল এবং আমাদের যোদ্ধাদের সমন্বয়, নেভির বিশেষ করে যারা প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার এবং নিচের যারা মানে অস্ত্র ধারণ করত, অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে বিভিন্ন কায়দায় তারা, মানে খুলনার একটা ওইখানে দেখলাম যে খুলনার যখন গানবোটগুলো মোংলার ওখানে আক্রমণ হলো, গানবোট এবং জাহাজ, মানে বিদেশি জাহাজ মানে মালামাল নিয়ে এসেছে, তখন দুই পক্ষে যুদ্ধ হইতেছে, ভারতের সাথে এবং আমাদের পাক আর্মির সাথে। নেভির যারা, ওরা আর কি পাক আর্মি ছিল, কিন্তু আমরা এই পারে, আমরা বাজুয়া বাজারে, ওরা আমাদের উপরে আসলে আমরা তো স্বাভাবিকভাবেই ওখানে ধরে ফেলবো, মেরে ফেলবো, তো ধরে ফেলবো। কিন্তু এর মধ্যেই আমাদেরও মৃত্যুর মুখোমুখি হয়ে গেলাম। আকাশ ছেয়ে গেল ভারতীয় যুদ্ধ জাহাজ, ভারতীয় এয়ারফোর্সের জাহাজগুলো, বোমারু বিমানগুলো, ওইটা একেবারে একের পর একটা আক্রমণ করলো। পাকিস্তানি কিছু ছিল, দুই পক্ষের যুদ্ধে ওখানে পাকিস্তানিরা পরাজিত হয়ে গেল, এবং আমাদের ওইখানে কিছু আত্মঘাতীমূলক কাজ হয়েছে। মিত্র বাহিনী তারা বুঝতে পারে না আমাদের সৈনিকের উপরে গুলি করছে যারা নদীতে ছিল। পরে কিছু জাহাজ ডুবে গেল, কিছু সাতটাই উঠে গেল। হ্যাঁ বিশেষ ওইটা হ্যাঁ। তারপর তাদের বন্দি করলো কয়েকজনকে, পরে তাদের অনেক টর্চার করলো। যখন ভারত আক্রমণ করলো তখন পাক আর্মি বুঝতে পারলো যে তাদেরকে পরাজিত হতে হবে। এটা আস্তে আস্তে তারা দুর্বল হয়ে আসলো এবং ক্লোজ হইতেছিল। আমাদের আশেপাশে যত ঘাঁটি ছিল সেগুলো তারা ক্লোজ করে তারা কিন্তু খুলনায় চলে গেল। আমরাও বুঝলাম যে তারা নাই যখন, এখন আগাইতে হবে আমাদের। আমরা মার্চ করলাম, পর্যায়ক্রমে আমরা খুলনা দখল করলাম। সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল নেভির এইটা হলো। আর দখল করার সময় খুলনায় যখন আমরা ঢুকলাম তখন তারা বাধা দিচ্ছিল, কিন্তু পারে নাই। তারা কোনো ঘরে কোনো জায়গায় আশ্রয় পায় না, সমস্ত বাঙালি এক হয়ে গেল এবং আমরা ততক্ষণে আমাদের অ্যাডভান্স পার্টি খুলনায় ঢুকে গেল।
যারা স্থানীয় ছিল তারা ডুবে গেল। আমরা সামারিন পার্টিতে ছিলাম এবং পিছনে আমাদের আর্টিলারি ছিল, জলিল ভাই ছিল। তো এইভাবে একটা ভয়াবহ সময় কেটে গেল, যেটা স্বাধীন হওয়ার পরেও আমরা কিছুদিন আমরা মানে স্বাধীনতার যে বিজয়, সেই বিজয়ের পতাকাটাকে যে কীভাবে অনুভব করব, এটা কিন্তু আমি মনে করলাম যে এখনো বুঝি যুদ্ধ চলতেছে, আমরা যুদ্ধই করব। কিন্তু বঙ্গবন্ধু তিনি 10ই ফেব্রুয়ারি আসলেন। তার আগে আমাদের সাথে একটা না 10ই জানুয়ারি আসলো, না সরি 10ই ফেব্রুয়ারি আসলো, না 10ই ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি সে বাংলাদেশে আসলো। জানুয়ারি, 10ই জানুয়ারি না, মনে হয় ফেব্রুয়ারি হবে, আমি ঠিক মনে করতে পারতেছি না। না 10ই ফেব্রুয়ারি বা জানুয়ারি, দেখো বইটাই দেখো লেখা আছে। তো তারপরে ওই আমাদের এর আগে একটা মেজর জলিলের সাথে কিছু ভুল বুঝাবুঝি হইল। তো আমরা যখন খুলনার থেকে একাত্র হয়ে আসতেছি, ওই বাচ্চু ভাই, মোসলেউদ্দিন, আমাদের বরিশালের মোস্তফা, তারপরে আমাদের গেরিলা আলম ছিল, বিচ্ছু আলম, আমাদের গৌরনদীর, আমরা আসতেছি। আমাদের কয়েকটা মাইক্রোবাস আর জলিল ভাইয়ের গাড়ি আমাদেরকে পথ রুদ্ধ করলো এবং ওইখানে আমাদের হল করাইলো। এবং তখন একটা ঠিকই বইতে যেটা লেখছে যে ওইখানে গোলাগুলি হলে আমরাও মারা যেতাম, ওরাও মারা যেত, এইরকম ওরা পজিশন নিয়েছিল ওরা রাস্তায়। তো ব্যাংকার ট্যাঙ্কার করেছিল যে মেজর জলিল সেক্টর কমান্ডার যাচ্ছে, এটা জেনারেল মঞ্জুর বাহিনী। ততক্ষণে মঞ্জু যশোরে চলে আসছে। মঞ্জু কিন্তু জয়েন করছে নভেম্বরের সম্ভবত, উনি পালাই আসলো পাকিস্তান থেকে। উনি আসছে যশোরের সেক্টরে, 8 সেক্টরের উনি অধিনায়ক। এখান থেকে অর্ডার ছিল মেজর জলিল সে কিছু কিছু বিষয় অপছন্দ করছিল এবং উনি ন্যায়ের পথে, সত্যের পথে এবং দেশপ্রেমিক একজন সেনানায়ক হিসেবে তিনি তার চরিত্রটা, তার কথা, তার কর্মকাণ্ডে ফুটে উঠল। প্রতিপক্ষ ওনাকে ভুল বুঝল। ফলে আমরা বের করলাম পরে যে আমরা কেন, আমাদের অপরাধ কী। তখন আমার কাছে এসএলআর, আমার কাছে যখন যশোর সার্কিট হাউস নিয়ে যায়, আমার কাছে অস্ত্র ছিল এসএলআর। তারপরে আমরা অস্ত্র নিয়ে গেল, আমাদের একটা রিসিপ্ট দিছিল এবং সবাইকে নিয়ে ডিজার্ম করলো আর কি। ডিজার্ম করার পরে আমাদের ওখানে বন্দি করলো যশোরে। তো যশোরে আমরা ওখানে থাকলাম, ইন্টারোগেশন ফেস করলাম, ওটা বইতে লেখে নাই। ওই যে ওনারা বসা দেখাইলো যশোরে, যশোর সার্কিট হাউসে একটা বসা দেখলাম না, ওইটা মানে কখন বসলো, আসলে তো আমরা ইন্টারোগেশনে ছিলাম, ডিটেনশনে ছিলাম। তো সেখানে এরকম বসে আরামদায়ক একটা পরিবেশে, এইটা নিয়ে আমার একটা এখনো প্রশ্ন আছে। হয়তো আমি অন্য রুমে ছিলাম, এরকম একটা হইতে পারে, কিন্তু আমার জানা ছিল না। মেজর হুদা আমাদেরকে, নেক্সট টু জেনারেল মঞ্জু, মেজর হুদা ছিল ওখানে। হুদা পরে খালেদ মোশাররফের সাথে 7ই নভেম্বরে ওই কুতে মারা যায়। কিন্তু আমাদের খোঁজ খবর নিয়েছে, সে ভালো ব্যবহার করছে, এটা অবশ্যই বলবো, আল্লাহ ব্যস্ত নসিব করুক। এটা একটা পলিটিক্যাল ডিসিশন ছিল, আমরা সেখানে ভিক্টিমাইজ ছিলাম। কিন্তু তবু দেশ স্বাধীন এবং বঙ্গবন্ধু ফিরে আসার পরে আমরা, উনি যেদিন আসলো সেদিন আমাদের মুক্ত করে দিল। ওই সার্কিট হাউস আমাদের সেন্ট্রির সামনে আমাদের মুক্তিযোদ্ধারই অস্ত্র নিয়ে পাহারা দিতে আছে, আমরা ভিতরে আটকে আমাদের অস্ত্র নিয়ে ওখানে আটকে রাখ। মেজর জলিলকে নিয়ে আসলো তারা সম্ভবত 2 জানুয়ারি, তাকে ওনাকে নিয়ে গেল ক্যান্টনমেন্টে। মেজর জলিলকে আমাদের রাখলো সার্কিট হাউসে। এই যে ক্যাপ্টেন সুলতান, মোস্তফা ভাই, মানে বিচ্ছু আলম, তারপর বাচ্চু ভাই, আমরা অনেকেই। তো এইগুলা আমি প্রত্যক্ষ করলাম। তখন তো
মানে মনে হলো যে আমরা মুক্ত হলাম, কিন্তু মায়ের কাছে যেতে পারবো কিনা এরকম একটা প্রশ্ন দেখা দিল। যে দেশ স্বাধীন হলো, আমরা এটা ভিক্টিমাইজ ছিলাম কেন, এর পিছনে কি আছে, পরে কারণগুলো আমরা খুঁজে পেলাম। যাই হোক, পর্যায়ক্রমে ওনারা আমাদেরকে এই সার্কিট হাউস থেকে ছেড়ে দিল এবং আসার সময় কিছু টাকাও দিয়ে দিল আসার বা ভাড়া। আমরা রকেটে চলে আসলাম বরিশাল, যেটা বাচ্চুবাই লেগছে যে চলো আমাদের সাথে চলো। আমরা বললাম যে না, বাড়ি যাবো, বরিশালে যাবো। কারণ আমার ইচ্ছে ছিল, আমাদের যখন রওনা দিই খুলনা সোসাইটি ক্লাব থেকে মেজর জলিল, উনি বাসলো কয়েকজনকে, তার সাথে কারা আসবে, আছে তো হাজার হাজার। তখন আই ওয়াজ ওয়ান অফ দেম, আই হ্যাভ বিন সিলেক্টেড বাই দেম, যে রুল আমিনও আমাদের সাথে যাবে। প্রত্যেক ইউনিটির থেকে হ্যাঁ সেরা লোক, যেগুলো মনে হইল যে এরা ভালো চৌকস, এইটা ব্যাকগ্রাউন্ড তো জানে, তারপর আমাদের সাথে নিল। তো ওইটা ছিল একটা মানে স্বাধীনের পরেও একটা আমাদের জীবনের উপরে যে হুমকি, অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতি আমরা সেদিন মোকাবেলা করলাম, সেটা একটা অস্বাভাবিক ছিল। সেটা আমাদের সারা জীবন হৃদয়ের পটে মাঝে মাঝে জেগে ওঠে ওই স্মৃতি, এবং বিভীষিকাময় সেই সময়টুকু যে আমরা গুলি করব কি না, আমাদের যারা এম্বুশ দিয়ে আমাদের ধরতেছে, জেনারেল মঞ্জুর লোকেরা যশোরের বর্ডারে, তখন জলিল ভাই আমাদেরকে নির্দেশ দিল যে না, তোমরা অস্ত্র দিয়ে দাও, নো ফায়ার। এই ফলে আমরা যুদ্ধ করলাম না, বেঁচে গেলাম। তো যুদ্ধ করলে হয়তো তারা কিছু মারা যেত, আমরা বেশি যেতাম, কারণ তোরা তো পজিশনে ছিল। হাউবার ওইটা একটা কঠিন সময় গেল স্বাধীনতার পরে। পরে তো রাজনীতি দেশে শুরু হলো, আমরা ফিরে আসলাম, লেখাপড়া শুরু করলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়লাম এবং মুক্তিযুদ্ধ সংসদ করলাম। এখানে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে আমি ছিলাম, ঢাকা মহানগরের দায়িত্বে ছিলাম, তারপরে এই তেজগাঁয়ের দায়িত্বে ছিলাম। বিভিন্ন সময় এক এক পর্যায়ে আমার দায়িত্ব ছিল মুক্তিযোদ্ধাদেরকে অর্গানাইজ করা। এবং এটা একটি ঘটনা হয়তো কাগজের পাতায় লেখা হয় নাই, আমি ৭৯ সনে এমপি হলাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের একজন কেন্দ্রীয় নেতা হিসাবে আমাকে জিয়াউর রহমান সাহেবের দল থেকে আমাকে মনোনয়ন বঙ্গভবনে ডেকে দিল। আমরা কোনো ইন্টারভিউ দিই নেই, ২০ জনকে মুক্তিযোদ্ধাদের নমিনেশন দিল জিয়াউর রহমান। তা আই ওয়াজ অলসো বিং সিলেক্টেড অ্যাজ এ ক্যান্ডিডেট। তখন তো বিপুল ভোটে জিতে আসলাম। তারপর রাজনৈতিক পরিক্রমায় বহুদূর আসলাম। এরপরে জিয়াউর রহমান মারা গেল, এরশাদ সাহেব আমার সাথে ভালো সম্পর্ক ছিল। যখন এমপি ছিলাম, আমি ৮১ সনে মন্ত্রী হলাম, ডেপুটি মিনিস্টার জুট টেক্সটাইলের। তারপরে এরশাদ সাহেব পরিচয়, উনি আবার মুক্তিযোদ্ধা সংসদের, এরশাদ সাহেব আমাদের প্রধান পৃষ্ঠপোষক ছিল। উনি একটা মুক্তিযোদ্ধার পক্ষে সার্টিফিকেট দিলে তার চাকরি হয়ে যেত। আমাদের এই যে এখন বর্তমান মহাসচিব জন্য ওনাকে একটা সার্টিফিকেট দিল, উনি মুন্সেফ হয়ে গেল। আমরা একাত্তর ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমি এমপি হয়ে চলে গেলাম, ওরা মুন্সেফ হয়ে চলে। আরও একটা চূন্য আছে কিশোরগঞ্জের, সেও পুরা ডিস্ট্রিক্ট জাজ হয়েছিল। তো আমাদের সহকর্মী অনেকে না ফেরার দেশে চলে গেছে, কিন্তু আমরা যারা বেঁচে আছি মাঝে মাঝে স্মৃতিচারণ করি এবং নামাজ পড়ে আমি সবসময় আমার সহযোদ্ধাদের জন্য দোয়া করি। মেজর জলিলের জন্য দোয়া করি, খালেদ মোশাররফ সহ আরও সেক্টর কমান্ডার এবং বড় বড় যোদ্ধা এবং মুক্তিযোদ্ধা যারা আমাদের মাঝ থেকে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সবসময় সমবেদনা থাকে। আমাদের দায়িত্ব আছে, যে পরিবারে মুক্তিযোদ্ধা নেই, তার সন্তানের কে দেখবে, দেখার দায়িত্ব আমাদের আছে। হয়তো আমাদের অপারগতা আছে, ব্যস্ততা আছে, কিন্তু এটা পবিত্র দায়িত্ব টু লুক আফটার দেম, টু ক্যারি দেম, টু
establish them in the society. It is a part of the duty of our life. কিন্তু আমাদের এই ক্ষুদ্র জীবনে আমি যাকে যেখানে পেয়েছি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবার, আমি সম্ভাব্য সহযোগিতা করি। আমার তো বেঁচে থাকার কথা না। আমার দাদা এক ছিল, আমরা একই পরিবারে একই ঘরে থাকতাম। দুইটা ভাই, কাঞ্চন হাওলাদার এবং সুনু হাওলাদার, দুইজন মারা গেল। আমার আপন চাচা তার ছেলে নিজের সামনে নিয়ে গেল, তা হার্টফেল করলো, এই টুটপাড়া গোরস্থানে তার কবর দেওয়া হলো। আমরা দেখলাম না ততক্ষণে যুদ্ধে আমরা। এই তো জীবন আমাদের, কিন্তু যারা বেঁচে আছে ভালো নেই, তাদের দিকে তাকানো আমাদের কর্তব্য। সেই অনুভূতি থেকেই আমি এই কথাগুলো বলছি। যারা মুক্তিযোদ্ধারা আমরা বেঁচে আছি, যারা যুদ্ধে ছিলাম, তাদের দায়িত্ব হলো যে পরিবার আজ খুব ভালো নেই, পরিবারটি জরাজীর্ণ, আর্থিক সচ্ছলতা নেই, আমার মনে হয় প্রধানমন্ত্রী তিনি আন্তরিকভাবে মুক্তিযোদ্ধাদের ওয়েলফেয়ার দেখছেন। তারপরও তিনি একটি মানুষ, সরকারেরও সীমাবদ্ধতা আছে, কিন্তু সমাজের যে সমস্ত জায়গাগুলোতে আমরা আছি সেইখান থেকে যদি আমরা ওই মুক্তিযোদ্ধা যারা সমাজে অবহেলিত, উপেক্ষিত, তাদের খবর নেওয়া আমাদের পবিত্র কর্তব্য। আমি যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করব তাদের জন্য কিছু করার, আমার অবস্থান থেকে, ইনশাআল্লাহ। ধন্যবাদ।